তো বন্ধুরা, আজকে আমরা পল ভিদাল দিলা ব্লাসের কন্ট্রিবিউশন সম্পর্কে জানবো। আর ফার্স্টেই বলে দিই, ব্লাসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখান থেকে দুটো কোশ্চেন আছে। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ভিদাল দিলা ব্লাসে। কন্ট্রিবিউশনটা আসে 5 নম্বর বা 10 নম্বর, দুটোতেই আসতে পারে। আর একটা আছে ওয়াই ব্লাসে ইজ কল্ড দ্য ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি, এটা আসে 5 নম্বরে, ঠিক আছে। এটা 10 নম্বরে দেবে না, আর যদি দেয়ও দুটো কোশ্চেন মিক্স করে 10 নম্বর দিতে পারে। তো আজকে বলবো কি ব্লাসে কে ছিলেন, তার কন্ট্রিবিউশন কী ছিল জিওগ্রাফিতে, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। তো ব্লাসে কে ছিলেন? ফ্রান্সের 19বিংশ শতাব্দীর একজন জিওগ্রাফার, ঠিক আছে। তো তার জন্ম কত সালে? তার জন্ম হলো 1845 সালে 22শে জানুয়ারি। তো কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ফ্রান্সের পিজেনাসের হেনল্ট অঞ্চলে। তো এটা বানানটা একটু কঠিন আছে, কারণ ফ্রান্সের ভাষা, ফ্রান্সের অঞ্চল, তো ওটার নামও ফ্রান্সের মতনই হবে, ওদের ভাষার মতো। তো এরকমই এক কথা বলতে গেলে তিনি ফ্রান্সের যে জিওগ্রাফি, তিনি মানে প্রথম জিওগ্রাফিকে আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তার মাধ্যমেই সেটা সম্ভব হয়েছিল, ঠিক আছে। আর তিনি কোথায় কোথায় ট্রাভেল করেছিলেন, মানে কোথায় তিনি ঘুরেছিলেন, ঘুরে পর্যবেক্ষণ করেছিলেন, তো সেই জায়গার নামও আমি দিয়ে দিয়েছি এখানে। রোম, জার্মানি, সিরিয়া, প্যালেস্টাইন, এসব জায়গায় তিনি ঘুরেছিলেন, ঘুরে সেখানে তত্ত্ব সংগ্রহ করেছিলেন এবং নানান বইও লিখেছিলেন। তো বইয়ের নামগুলো কী কী? তো বইয়ের নাম হলো অ্যানালস দ্য জিওগ্রাফি। এখানে বানানটাও দেখে নিন, অ্যানালস DE জিওগ্রাফি। জিওগ্রাফি কিন্তু PHY না, আমরা যেটা লিখি এখানে কি জিওগ্রাফি PHIE, ঠিক আছে, ওদের ভাষায় জিওগ্রাফি এটা। আরেকটা কি বই লিখেছিলেন? জেনারে ডিভাই। এ হয়ে গেলো তার জীবনের সম্পর্কে। এবার আসে তার কন্ট্রিবিউশন, মানে কী কী সে কন্ট্রিবিউট করেছিল জিওগ্রাফিতে, কী জানিয়েছিল, আমরা জিওগ্রাফি পড়ে তার থেকে আমরা কী পাই। তো ফার্স্ট কি, অ্যাবাউট পসিবিলিজম, মানে সম্ভাবনাবাদ সম্বন্ধে। তিনি ছিলেন সম্ভাবনাবাদে বিশ্বাসী, ঠিক আছে। যেমন কার্ল রিটার ছিলেন সম্ভাবনাবাদে বিশ্বাসী, তেমনি ইনিও ছিলেন। আর ওইদিকে যেসব হামবোল্ড, তারপরে র্যাটজাল, যারা নিয়ন্ত্রণবাদে বিশ্বাসী ছিলেন, তাদের মতামতকে তিনি একদমই মানে বিশ্বাস করতেন না, বা তাদের মতামত তার ধরেই দেখতেন না। আর ডারউইনের মতবাদে যে নিয়ন্ত্রণবাদ সম্পর্কে বলা হয়েছিল, সেটাও তিনি বিশ্বাস করতেন না। তো তিনি কিসে ছিলেন? সম্ভাবনাবাদে বিশ্বাসী। তো তিনি সম্ভাবনাবাদ সম্পর্কে কী বলে? তিনি বলেছেন যে প্রকৃতি সবটাই করে, মানে প্রকৃতি মানুষের জন্ম দেওয়া থেকে শুরু করে মানুষের খাদ্য সরবরাহ, অন্ন, বস্ত্র, বাসস্থান সবই প্রকৃতি করে থাকে। মানুষ হলো তার একটা অংশ, ঠিক আছে। মানুষ সক্রিয় বা কম সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করে। আরেকটা তিনি বলেছেন যে প্রকৃতি মানুষের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু একটা জিনিস নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা হলো মানুষের ইচ্ছা আর স্বাধীনতা, ঠিক আছে। তো এই কথাটা তিনি বলেছেন এই সম্ভাবনাবাদে। তো 1 নম্বর গেলে সম্ভাবনাবাদ। এবার 2 নম্বর কি আছে? অ্যাবাউট পেজ, মানে পেজের সম্বন্ধে। তো পেজটা কি? পেজ হলো ফ্রান্সেরই একটা ভাষা বা শব্দ। পেজ মানে এখানে কোনো একটা প্রাকৃতিক পরিবেশ বা বড় অঞ্চল, সেটাকে একটা সমধর্মী একটা ছোট অঞ্চলের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ সেই অঞ্চলের বৈশিষ্ট্যগুলোকে তিনি ব্যাখ্যা করেছেন একটা সমধর্মী অঞ্চলে। সেই সমধর্মী অঞ্চলটাকে বলা হয়েছে পেজ। পেজের সম্বন্ধে তিনি কন্ট্রিবিউশন করেছেন। যেমন বলতে গেলে যেমন একটা কৃষিজ অঞ্চল, ঠিক আছে, কৃষিজ অঞ্চলের কি একটা নিজস্বতা রয়েছে, অর্থাৎ সেই অঞ্চলে নিজস্বতা বলতে জল সরবরাহ, মাটি, বীজ বপন, সেটা একটা অঞ্চলের নিজস্বতা আছে, মানে সে কখন করবে না করবে সেটা মানুষের চাহিদার ওপর। তো সেই সবই তিনি ব্যাখ্যা করেছেন এই অ্যাবাউট পেজে। এরপরে কি? অ্যাবাউট রিজিওনালিজম, মানে আঞ্চলিকতাবাদ সম্বন্ধে। তো আঞ্চলিকতাবাদ সম্বন্ধেও তিনি ব্যাখ্যা করেছেন। আঞ্চলিকতাবাদ মানে আমরা জানিনি যে অঞ্চলকে বিভক্তকরণ এবং অঞ্চলের নানান নানান বৈশিষ্ট্য দিয়ে আলাদা চিহ্নিতকরণ, সেটা তিনি করেছেন এই কন্ট্রিবিউশনে। তারপর কি বলছে? অ্যাবাউট জেনারেটিভাই। এই জেনারেটিভাই হলো একটা ফ্রান্সের শব্দ, ঠিক আছে। এটার বাংলা মানে হলো জীবনযাত্রার প্রণালী। তো এটা একটা বই আমরা আগেই জেনেছি। আর তিনি এটাও বলেছেন যে প্রকৃতি মানুষের সামনে কতগুলি সম্ভাবনা তুলে ধরে, তার মধ্যে বাছাই করা মানুষের ওপর। মানুষের স্বাধীনতা রয়েছে, মানুষের মূল্যবোধ রয়েছে, মানুষ তার মধ্যে বাছাই করে, এবং সে বাছাই করে কেউ কিছু বেশি পায়, কেউ কম পায়, এই জন্যই তাদের মধ্যে এত পার্থক্য, তিনি এই জীবনযাত্রার প্রণালীতে বলেছেন, ঠিক আছে। তারপরে কি? অ্যাবাউট হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোলেও তার অবদান কিন্তু কম নয়, ঠিক আছে, কারণ তিনি মানবীয় ভূগোল নিয়ে এগিয়েছেন। তাকে আবার মানবীয় ভূগোলের পিতাও বলা হতো। একটা বইও লিখেছিলেন মানবীয় ভূগোলের ওপর, সে বইটার নাম আমি লিখে দিচ্ছি। বইটার নাম হলো প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি। কত সালে প্রকাশিত হয়েছিল? 1922 সালে, ঠিক আছে। তার মৃত্যুর পর তার ছাত্ররা এই বইটা প্রকাশ করেছিল। তার মৃত্যু হয়েছিল 1918 সালে, তার ঠিক 4 বছর পর। এই বইটাতে মানবীয় ভূগোলের সম্বন্ধে তিনি নানান কথা লিখেছেন, ঠিক আছে। তারপর অ্যাবাউট কোরোলজি, অর্থাৎ ক্ষেত্রবহু তত্ত্বের ওপর তার কন্ট্রিবিউশন রয়েছে। তো কী করেছেন ক্ষেত্রবহু তত্ত্বে? তিনি বলেছেন যে ভূপৃষ্ঠের সমীক্ষা আর বৈচিত্র্য, অর্থাৎ আমরা যা দেখতে পাচ্ছি সেগুলোর ওপরেই হলো ভূগোল, তার বাইরে কোনো ভূগোল নেই, তিনি এই কথাটা বলেছেন। আর তিনি এই ক্ষেত্রবহু তত্ত্বকে সমর্থন করেন, এবং মানবীয় ভূগোলেও তিনি বলেন যে কোরোলজি বা ক্ষেত্রবহু তত্ত্ব আছে, ঠিক আছে। তো তার গেল 6 নম্বর কন্ট্রিবিউশন। এবার কি? অ্যাবাউট সার্ভে মেথড, অর্থাৎ সমীক্ষা পদ্ধতি। তো সমীক্ষা পদ্ধতিতেও তার কন্ট্রিবিউশন ছিল। তিনি নানান অঞ্চলের সমীক্ষা করেছেন, বা সমীক্ষা পদ্ধতি সম্পর্কে বলেছেন, কীভাবে সমীক্ষা করতে হয়, কীভাবে সময়ের সাথে স্থানের পরিবর্তন হয়েছে, সেই সব কথা তিনি তার কন্ট্রিবিউশনে বলেছেন, ঠিক আছে। তো গেল আমাদের 7টা কন্ট্রিবিউশন, ঠিক আছে। আর কন্ট্রিবিউশনের দরকার নেই, এই 7টা লিখলেই হবে, যথেষ্ট।
এবার আমরা তো বলেছি যে ওনার জন্ম হয়েছিল 1845 সালে, তার মৃত্যু হয় 1918 সালে, ঠিক আছে। তারপরে 1922 সালে তার ছাত্ররা তার বইটি প্রকাশ করেন এবং তারপরে ইংলিশেও অনুবাদ করে সেই বইটাকে প্রকাশ করা হয়। আরেকটা কথা, প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি যে বইটার কথা বললাম সেটা 1922 সালে আমি বলেছি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এবার অনেক বইতে কী দেওয়া রয়েছে 1922-এর বদলে না 1921 দেওয়া রয়েছে, একটা কনফিউশন রয়েছে, তো আমি এখানে লিখে দিচ্ছি 1921। তো যে যেরকম বইতে যা পেরেছে লিখে দিয়েছে, কিন্তু কোনটা সঠিক এখন বোঝা যাচ্ছে না। তো 1922 হতে পারে, 1921 হতে পারে, আশা করি আমার মনে হচ্ছে 1922, কারণ তার মৃত্যু 4 বছর পরেই লেখা হয়েছিল যেহেতু। কিন্তু 1921ও কিছু কিছু বইতে দেওয়া রয়েছে, তাই আমি কনফিউশন আছে, তাই 1921 আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, আশা করি বোঝাতে পেরেছি। তো বাই।